আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল, সমীক্ষা। মুখ্যমন্ত্রী হয়েই কর্মীদের ভাতা বাড়িয়ে দিলেন বিজয়। নিজেদের তৈরি ফাতাহ ৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় পণ্যবাহী জাহাজ। সর্বশেষ থাকছে রাজধানীতে যুবককে প্রকাশ্যে গুলি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল, সমীক্ষা। বিশ্বের মানুষের কাছে সবচেয়ে অপছন্দের দেশ এখন ইসরায়েল। এরপরই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। আর সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির দেশগুলোর তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি। গণতন্ত্র বিষয়ক নতুন এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। গ্লোবাল কান্ট্রি পারসেপশনস ২০২৬ শীর্ষক জরিপটি চালিয়েছে বৈশ্বিক জরিপ সংস্থা নিরা ডাটা। জরিপে বিশ্বের ২৯টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থাকে কিভাবে দেখা হয় সে ব্যাপারে ৪৬,৬৬৭ জন উত্তরদাতা তাদের মতামত জানিয়েছেন। আর নিরা ডাটার গ্লোবাল ডেমোক্রেসি পারসেপশন ইন্ডেক্স ২০২৬ শীর্ষক জরিপে ৯৮টি দেশের ৯৪,১৪৬ জন উত্তরদাতা তাদের নিজ নিজ দেশে গণতন্ত্রের অভিজ্ঞতা সম্পর্কে মত দেন। জরিপের ফলাফলে বলা হয়, গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য অবরোধ এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার সংস্থা, জাতিসংঘের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আদালতগুলোও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে। সমীক্ষায় মার্কিন অবস্থানেও বড় ধরনের পতনের চিত্র উঠে এসেছে। বৈশ্বিক জনমতের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা ৫টি দেশের একটি। এমনকি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দিক থেকেও দেশটি রাশিয়া ও চীনেরও নিচে অবস্থান করছে। জরিপ অনুযায়ী ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেট ইতিবাচক ধারণার স্কোর ছিল +২২%, যা ২০২৬ সালে নেমে এসেছে -16%। মাত্র ২ বছরে ৩৮ পয়েন্টের এই পতনকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, আগ্রাসী শুল্ক নীতি, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কিত অবস্থান, ইউক্রেনের সহায়তা কমানো এবং ইরান যুদ্ধ ঘিরে মার্কিন ইসরায়েল জোটের ভূমিকা বিশ্বজুড়ে ক্ষোভ বাড়িয়েছে। জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন বৈশ্বিক হুমকি হিসেবে দেখা হচ্ছে, যেখানে রাশিয়া ও ইসরায়েলের পরই তার অবস্থান। গ্লোবাল ডেমোক্রেসি পারসেপশন ইন্ডেক্স ২০২৬ নিজেদের বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক গণতন্ত্র জরিপ হিসেবে দাবি করে। বিশেষজ্ঞ নির্ভর মূল্যায়নের বদলে এখানে নাগরিকদের সরাসরি অভিজ্ঞতার ভিত্তিতে গণতন্ত্রের মান যাচাই করা হয়। নির্বাচনী ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বহুলতাত্ত্ববাদ, নাগরিক শিক্ষা, ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন, সরকারের স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ইত্যাদি বিষয় এতে বিবেচনায় নেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বিশ্ব জনমতকে দ্রুত বদলে দিয়েছে। ওই সময় থেকে এখন পর্যন্ত ৭৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, গাজার অধিকাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ ও গণহত্যা গবেষকেরা পরিস্থিতিকে গণহত্যা সদৃশ বলে বর্ণনা করেছেন। জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি অবনতির জন্য ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনকেও দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে ইসরায়েলকে জবাবদিহি থেকে রক্ষা করা এবং যুদ্ধপ্রাজ অভিযোগ থাকা সত্ত্বেও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কারণে বিশ্বজুড়ে অনেকেই এখন মার্কিন শক্তিকে দ্বৈত মানদণ্ড ও অস্থিতিশীল যুদ্ধের প্রতীক হিসেবে দেখছেন। মুখ্যমন্ত্রী হয়েই কর্মীদের ভাতা বাড়িয়ে দিলেন বিজয়। ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা DA 2% বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীরা এখন থেকে কেন্দ্রীয় সরকারের সমপরিমাণ DA পাবেন। আনন্দবাজার পত্রিকার বৃহস্পতিবার 14 মে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা 58% হারে DA পেতেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে 60% উন্নীত হবে। এই বাড়তি ডিএ 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় বলেন, সরকারি কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর কেন্দ্রীয় সরকারও কর্মচারীদের ডিএ 58% থেকে বাড়িয়ে 60% করেছিল। তামিলনাড়ু সরকার এবার সেই একই হার অনুসরণ করছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ডিএ 2% বাড়ানোর ফলে বছরে অতিরিক্ত প্রায় 1230 কোটি রুপি ব্যয় হবে। এজন্য প্রয়োজনীয় অর্থ দ্রুত বরাদ্দ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চালুর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর তামিলনাড়ুতে সরকার গঠন করেছে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম। 234 আসনের বিধানসভায় দলটি এককভাবে 108টি আসন পেলেও সরকার গঠনের জন্য কয়েকটি দলের সমর্থন নিতে হয়েছে। ক্ষমতায় আসার পর এটি বিজয় সরকারের অন্যতম বড় ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। নিজেদের তৈরি ফাতাহ-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-4 এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসম্পর্ক পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এ পরীক্ষা চালানো হয়। মূলত সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি উপপ্রক্রিয়া যাচাইয়ের উদ্দেশ্যেই এ প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ। এ ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অত্যাধুনিক এভিওনিক্স এবং সর্বাধুনিক ন্যাভিগেশনাল প্রযুক্তিতে সজ্জিত এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ফাতাহ-4 এর এ সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর প্রধানরা। তারা ফাতাহ সিরিজের এ ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্ত থাকা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম এবং কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, 2 সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। গত 28 এপ্রিলের সেই পরীক্ষার সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার 1 সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাদের নিজস্ব জাহাজ বিধ্বংসী আকাশ উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা সম্পন্ন করে। আইএসপিআর তখন জানিয়েছিল, তৈমুর ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে এর মিশন সম্পন্ন করেছে, যা সমুদ্র সীমায় অনেক দূর থেকে শত্রুপক্ষকে শনাক্ত ও প্রতিহত করতে নৌবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় পণ্যবাহী জাহাজ। ওমানের উপকূলে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনার পর সেটি ডুবে গেছে বলে দাবি করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটি জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীর হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী জাহাজটির নাম ছিল এমএসভি হাজ আলী। 14 জন নাবিক নিয়ে এটি সোমালিয়ার বিচ্ছিন্ন সোমালিল্যান্ড অঞ্চলের বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গবাদি পশু পরিবহন করছিল। সংস্থাটি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের লিমা উপকূলের কাছে একটি সন্দেহজনক বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। পরে জাহাজটি ডুবে যায় বলে জানায় ভ্যানগার্ড। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ম্যারিটাইম ট্রাফিকের তালিকা অনুযায়ী এমএসভি হাজ আলী ছিল 54 মিটার বা 177 ফুট দীর্ঘ একটি ধোয়া নৌকা। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সূত্র আল জাজিরা। রাজধানীতে যুবককে প্রকাশ্যে গুলি। রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় মোহাম্মদ রাফি হোসেন নামের এক যুবকের ওপর গুলি চালিয়েছে ইমন নামের এক যুবক। আহত রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার 14 মে রাত 8টার দিকে শহীদনগর 3 নম্বর গলির বেড়িবাঁধে এই ঘটনা ঘটে। আহত রাফি শহীদনগর 2 নম্বর গলির এলাকার মোহাম্মদ তাইজউদ্দিনের ছেলে। তার মা মোমেনা বেগম জানান, রাফির টিস্ট প্রিন্ট করেন, এরপর অনলাইনে বিক্রি করেন। আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সাজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সাজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কিনা।
দেখেননি জানাতেই তারা সাজিবকে অ্যালোপাথারি কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সাজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করেন। ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহাবুদ্দিন সহ আরও ৮-৯ জন ছিল। তিনি আরও জানান, গুলি করে তারা পালিয়ে যায়। পরে তিনি রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পাজরে একটি গুলি লেগেছে। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।